কারণ তাদের মধ্যে ছাড়ি অন্তঃপুরে বাসে সলজ্জ চরণে আসে মূর্তিমতী মর্মের কামনা। কবি ভাষায় তাকে সেই মূর্তিটা ধারণ করে। তার ভাষা ওই গন্ধ গান দৃশ্যগুলির প্রতীক অর্থাৎ বিকল্প। এখন থেকে তাই সেগুলিকে সরাসরি অনুভব না করলেও চলবে, বিমূর্ত শব্দগুলোই গন্ধে গানে দৃশ্যে জারিত হয়ে তাদের বার্তা বহন করবে, এবং উপরন্তু সেই বার্তা হবে সজ্ঞান সচেতন ইন্দ্রিয়গ্রাহ্য অনুভূতির একটা বৌদ্ধিক পুনর্গঠন। মানে সেই গন্ধ বা দৃশ্যটাকে আমরা শুধু শুকবো না বা দেখবো না, আমরা সেটা বুঝবো, জানবো। এটা হবে মানে মূল অনুভূতিটা বাড়া একটা কিছু। ভাষায়িত প্রতীক অর্থাৎ শব্দগুলি নিছক নির্দিষ্ট বস্তুর সাদামাটা বিকল্প না, এতে যোগ হচ্ছে কবির অর্থাৎ মানুষের অবদান, একটা ভ্যালু এডিশন। ওই যে সেই বৌদ্ধিক মাত্রাটা, আমরা একটা জিনিস দেখছি, সঙ্গে সেটাকে আমাদের মাথার ভিতরের পাঁচটা জিনিসের মধ্যে সেটাকে ঢুকিয়ে রাখছি, তার পুরো যে একটা ছক, এইভাবে পুরো জগৎটা দুনিয়াটা সম্বন্ধে একটা ছক আমাদের মাথায় গঠিত হচ্ছে। প্রত্যেকটি নতুন শব্দ, নতুন জিনিস আমরা দেখছি, সেটা শব্দে পরিণত হয়ে ভাবে ও শব্দতে ভাবে পরিণত হয়ে সেখানে গিয়ে ঠাঁই পাচ্ছে। এটা আমি দ্রুত ছেলে মানুষের ঢলে বললাম, আসল প্রক্রিয়াটা বলা বাহুল্য, মানে কোটি কোটি গুণ জটিল, এবং ঠিক কি যে প্রক্রিয়া তা নিয়ে পণ্ডিত অনেক দক্ষ। তবে খুব স্থূলভাবে হয়তো ব্যাপারটা এই বললে একেবারে ভুল হবে না। সেজন্যই অন্য এক কবিতায় কবি বলতে পারেন, মোর হাতে যাহা দাও তোমার আপন হাতে তার বেশি ফিরে তুমি পাও। মানুষ শুধু বহির্বিশ্বকে প্রত্যক্ষ করছে না, একটা বৃহত্তর বিশ্ব একটা গঠন করছে ভাষার মধ্যে। কবি এই কাজটা করেন সবচেয়ে সমৃদ্ধ অভিনব ভাবে, নিজের মতো করে। কিন্তু করি আমরা সকলেই কবির মতো স্বকীয় সৃষ্টিশীল ভাবে নয়। আমরাও ইন্দ্রিয় দিয়ে যা অনুভব করি তা ভাষায় প্রকাশ করি, কিছু অভ্যস্ত মূর্তি বা বাক প্রতিমার রসে। এই মূর্তি বা বাক প্রতিমার সৃষ্টি রণজিৎ তুলে ধরেছেন। বলছেন, কোন দুর্জ্ঞেয় প্রক্রিয়ায়, এবার আমি তার ভাষায় বলেছি, ভাষা এক বস্তু, ব্যক্তি, ভাব বা বিষয়ের জায়গায় অন্য কিছুকে পৌঁছে দেয়, ভাষাভাষীর কাছে। অপরত্বের অভিজ্ঞতাকে ব্যক্ত করে কথায় বা দেখায়। কি যেন আশ্চর্য কৌশলে অক্ষরত্বের চেতনাকে লোক ব্যবহারের সামগ্রীতে পরিণত করে শব্দসজ্জা। জীবে জড়িয়ে গেছিল, আবার বলছি, কি যেন আশ্চর্য কৌশলে অক্ষরত্বের চেতনাকে লোক ব্যবহারের সামগ্রীতে পরিণত করে শব্দসজ্জায়, এবং সে সৃষ্টির কাজে যা সবচেয়ে তৎপর তাকেই বলে প্রতীক। এই প্রতীক নির্মিত হয় কখনো কবি নিভৃত কারুশালায়, কখনো আবার বৃহত্তর গণপ্রতিভার উন্মেষে, সাধারণভাবে মানুষের কথা বলতে বলতে। এই যে একটা জিনিস বোঝাতে আর একটা জিনিসের নিত্য ব্যবহার, তার সবচেয়ে উন্নীত নজর কাড়া উদাহরণকে আমরা প্রতীক বলে থাকি। সেই অনন্য সৃষ্টি রণজিৎ ভাষার মূল প্রক্রিয়াতেই প্রতিস্থাপিত করছে। ভাষার উৎসেই সন্ধান পাচ্ছে এক বিরল কল্পনা শক্তি। শেষ বিচারে কবি সেই কল্পনার ভাগিদার মাত্র। অকবিদের থেকে তার এটাই তফাৎ যে তিনি খুব একটা বড় অংশের ভাগিদার, বলা যেতে পারে তিনি 14 আনার শরীর। এই যে কাজটা, এই যে প্রতীক সৃষ্টির কাজটা, সজ্ঞান অন্তত তিনি বেশিরভাগটা করেন। আর একটা কথাও রণজিৎ বলছে, সেটা হচ্ছে আবার তার কথায়, বিকল্পই সেই শক্তি যা প্রাচীনদের মতে অব্যক্ত অভিন্ন ধারণার অন্তর্নিহিত সত্তাকে রূপান্তরিত করে বহির্বাস্তবের ভেদ ও বৈচিত্র্যের বিশেষে। অব্যক্ত অভিন্ন ধারণাকে, আবার একটু জীবে জড়িয়ে গেল, অব্যক্ত অভিন্ন ধারণাকে পরিণত করে বহির্বাস্তবের ভেদ ও বৈচিত্র্যের বিশেষে। রূপান্তরণের সে প্রক্রিয়ার নাম উপচার। নতুন পথে ফিরে এলাম আগের কথায়। বিকল্পের ফলে একের পাশে আর এককে রেখে, একের স্থানে আর এককে বসিয়ে
শেষ অবধি সবকিছুর সঙ্গে পরস্পরকে যুক্ত করে গঠিত হচ্ছে একটা পূর্ণ সুসংহত মানসিক জগৎ, বাস্তব জগৎকে প্রতিফলিত করে কিন্তু ছাড়িয়ে। কিন্তু এই যে শেষ উদ্ধৃতিটা, সেটাতে একটা বিপরীত কথা বলা হচ্ছে। বিপরীত কিন্তু পরিপূরক। বিকল্প সবকিছু এক করছে বটে, কিন্তু সেই সঙ্গে সেগুলির মধ্যে ভেদ ও বৈচিত্র্যের সংস্থানও করছে। আগে একটি কথা বলেছিলাম, কোনো কিছু তো হুবহু অন্য কোনো কিছুর মতো নয়, সাদৃশ্য আছে, এটা ওটার মতো, কিন্তু একেবারে এটার মতো নয়, তফাৎও আছে। আমরা মানে একটা জায়গায় কখন আরেকটা আসছে আমরা বুঝতেও পারতাম না, একটা জায়গায় আরেকটা বসাবার কোনো প্রয়োজন থাকতো। এই ভেদ বৈচিত্র্যের অশেষ নতুন নতুন বিন্যাস ও সংযোগ, কম্বিনেশন, সেটা থেকে উৎসাহিত হচ্ছে একদিকে বোধ ও জ্ঞান, অপরদিকে আবেগ, অনুভূতি এবং নান্দনিক রসের। ফিরে যাই রবীন্দ্রনাথের সে আমি কবিতায়। যদিও বলে রাখা ভালো, রণজিৎ কিন্তু কোথাও এই কবিতাটা আলোচনা করছেন না, এই আলোচনাটা আমি এখানে নিয়ে এসেছি। আমির গহনে আলো আধারের ঘটল সঙ্গম, দেখা দিল রূপ, জেগে উঠল রস, না কখন ফুটে উঠে হাঁ হলো মায়ার মন্ত্রে, রেখায় রঙে সুখে দুঃখে। একদিন বুড়ো চাঁদ পৃথিবী ধরে টান মারবে, সব ছারখার করে দেবে, তখন মানুষের এই যে কীর্তি, যাতে এই যে রেখা রং এগুলো ফুটে উঠলো, রূপ রস জেগে উঠলো, এসব কিছু লোপ পাবে, ইতিহাস হারিয়ে যাবে অনন্ত রাত্রির কালিতে। তখন মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে নিকিয়ে দেবে রং, মানুষের যাবার দিনের মন ছানিয়ে দেবে রস, শক্তির কম্পন চলবে আকাশে আকাশে, জ্বলবে না কোথাও আলো, বিনাহীন সভায় যন্ত্রীর আঙুল নাচবে, বাজবে না সুর। অর্থাৎ সবকিছু ধ্বংস হবে না, বস্তু থাকবে, অবয়ব থাকবে, সেগুলির ধারণের শক্তি থাকবে, থাকবে না রং রূপ রস মায়া মাধুর্য। পান্নার সবুজ চুনির লাল রং উদা হবে, পড়ে থাকবে না পান্না, না চুনি, না আলো, না গোলাপ। নেই পান্না নেই গোলাপ নয়, কিন্তু একটা কিছু থাকবে, মুছে যাবে তার রং বা গন্ধ, যেটা উদ্ভূত হয়েছিল মানুষের চেতনা থেকে। কিন্তু পান্নার পান্নাত্ব, গোলাপের গোলাপত্ব তো ওই রঙে গন্ধে, এটা চলে গেলে তার থাকছে কি? অবাক উত্তর, থাকছে সৃষ্টিকার আদিতে যে নামহীন বর্ণহীন পাথরগুলো তৈরি করেছে, পরে এলো মানুষ তার অনুবর্তী গৌণ কিন্তু অপরিহার্য সৃষ্টিকারিতা, তারই চেতনার রঙে পান্না সবুজ, চুনি নাগা। অনেকটা এরকম একটা ধারণা পাওয়া যায় কোলরিজের যে দুই কল্পায়নের তত্ত্বে। কোলরিজ বলছেন যে ইমাজিনেশন হচ্ছে দুরকম, একটা হচ্ছে প্রাইমারি ইমাজিনেশন, বাংলায় বলতে পারি প্রাথমিক কল্পায়ন, সেটা বিধাতার কীর্তি, বিধাতাই সেই প্রাইমারি ইমাজিনেশন প্রয়োগ করে বাস্তব জগৎ সংসার সৃষ্টি করছে। দ্বিতীয়টা হচ্ছে সেকেন্ডারি ইমাজিনেশন, আমি গৌণ শব্দের ব্যবহার করতে চাই না, বলা হোক উদ্ভূত বা উৎপন্ন কল্পায়ন, সেটা মানুষের এবং বিশেষ করে কবির অবদান। তাতে বাস্তব জগতের উপাদানগুলি ঢেলে নতুন করে সাজানো হয় এবং তাতে সেই রং রূপ বর্ণগন্ধের রস জারিত সঞ্চারিত। রবীন্দ্রনাথও অনেকটা যেন এক কথা বলছেন, সৃষ্টির মোদ্দা কাজটা, মোটা দাগের কাজটা যেন বিধাতা করে দিয়েছে, তারপর চরম ভ্যালু এডিশন হলো মানুষের হাতে, আনুষঙ্গিক অথচ মৌলিক, অপরিহার্য। বিশ্বময় ছড়িয়ে পড়ল মানুষের আমি, বিধাতার আমির পরিপূরক ও পরাকাষ্ঠা হিসেবে, এবং দুই আমি শেষ অবধি মিলে গেল বিশ্ব আমি। ঠিক এই আদলেই রণজিৎ বলছেন, অক্ষরত্বের চেতনাকে লোক ব্যবহারের সামগ্রীতে পরিণত করে শব্দ সজ্জায়। উপচার এক স্তরে ভাষার মৌলিক গঠন প্রক্রিয়া নিহিত, যেন সেই ভগবানের মোটা দাগের সৃষ্টির মতো, আরেক স্তরে কবি কল্পনার অতিরিক্ততা। তৃতীয় একটা স্তরও আছে, যেটা সেই তিতুমিরের আমাদের সেই ম্যাজিস্ট্রেটের সেই যে নির্দেশের মধ্যে আমরা পাচ্ছি, সেটা হচ্ছে একটা আস্ত পাঠের গঠনে বিন্যাসে। এখন একটা শেষ একটু এগুলি আমরা একটু ভাবলে আমরা বুঝবো যে বিকল্প থেকে বিকল্পে, উপচার থেকে উপচারে, সোজা কথায় এক জিনিস থেকে আরেক জিনিসে
যত আমরা এগোবো প্রত্যক্ষ বাস্তব থেকে তত সরে যাব একটা মননের, বলতে পারি মন গড়া পরিমণ্ডলে। উটের উটত্ব অতি স্পষ্ট, তার জাহাজত্ব মাথা কাটিয়ে বুঝতে হয় আর মাথাতেই থেকে যায়। যাই বলি, একাধিকবার বলেছি, কোনো দুটো বিকল্প তো হুবহু এক নয়, দুটোর ফাঁক গলে কিছু তাৎপর্য হারিয়ে যেতে পারে। অথচ বিকল্পের বিকল্প নেই, বিকল্প দিয়ে আমাদের কোনো কিছু জানতে বুঝতে অনুভব করতে হবে, দ্বিতীয় কোনো উপায় নেই। উপচার তত্ত্ব মানলে কোনো কিছুই আমরা আক্ষরিক সত্য হিসেবে মানতে পারবো না, কারণ গোড়াতেই মেনে নিচ্ছি যে কিছু আক্ষরিক নয়। শেষ অব্দি হয়তো পৌঁছবো দেরিদার মতো সেই একটা অবিনির্মাণবাদী অবস্থানে, যেখানে কোনো বচন বা হেতুর অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে মানতে হবে তার বিপ্রতীক বিকল্প। এটা না থাকলে ওটাও থাকবে, যদিও একটা অপরের উল্টো। এও বলতে পারি যে উপচার তত্ত্ব হলো সংশয়বাদ, স্কেপটিসিজমের অপূর্ব। স্কেপটিসিজম সবসময় বলে যে এটা হতেও পারে, নাও হতে পারে। আমি চোখের সামনে জিনিসটা দেখছি বটে, কিন্তু এটা এও হতে পারে, ওটাও অন্য কিছু হতে পারে, আবার অন্য কিছু হতে পারে, কিন্তু আসলে কোনোটাই কিছু নয়। রণজিৎ গুহের প্রথম ও প্রধান পরিচয় তিনি সমাজবিদ ও ইতিহাসবিদ, অথচ ভাষা ও ভাষালব্ধ ভাষাশ্রয়ী উপলব্ধি সম্বন্ধে তার এই যে গভীর অন্তর্দৃষ্টি, এবং তার ফলে বিকল্পের অর্থাৎ যা অনুরূপ কিন্তু বিপরীত তার সচেতন চর্চা তার ইতিহাসবোধকে কিভাবে প্রভাবিত করেছে সেটা ইতিহাসবিদরাই সবচেয়ে ভালো বুঝবেন। কিন্তু এই যে নিম্নবর্গের ইতিহাসের ধারণাটা, যে সাবঅর্ডিনেট হিস্ট্রি, এটাই তো একটা বৃহৎ বিকল্পের দিশা। সব মিলিয়ে বলা চলে তার দুর্লভ ভাষা চেতনা তার সব বিষয়ের সমস্ত রচনায় একটা বাড়তি দার্শনিক মাত্রা যোগ করছে। তিনি কেবল ইতিহাস বা কেবল সমাজ বা কেবল সাহিত্য নিয়ে চর্চা করছেন না, একই সঙ্গে আরো গভীরে গিয়ে সেই চর্চার যেটা জ্ঞানতাত্ত্বিক ভিত্তি, এপিস্টেমোলজিক্যাল ভিত্তি, সেটা খুঁটিয়ে দেখছেন। এই জন্যেই তার চিন্তাকে বলা যেতে পারে ইতিহাস চর্চায় এত বড় একটা প্যারাডাইম শিফট, বাংলা করেছি ধারাপাতিক বিপ্লব। কিন্তু পুরো ত্রিমাত্রিক চিত্রটা ধরা পড়ছে যত না তার সমাজ ও ইতিহাস সম্বন্ধে লিখতে, তার বেশি তার ভাষা ও সাহিত্যের আলোচনা। সেজন্যই এগুলি পড়া এত জরুরি। আমরা অধ্যাপক সুকান্ত চৌধুরীকে অসংখ্য ধন্যবাদ জানাই তার এই অসাধারণ বক্তব্যের জন্য। আমরা ইনস্টিটিউটে যখন রণজিৎ গুহ সেন্টেনারি উপলক্ষে একটি অনুষ্ঠান করার কথা ভাবি, সেখানে আমরা এটাই আলোচনা করেছিলাম যে যখনই আমরা অধ্যাপক রণজিৎ গুহকে নিয়ে কথা বলি, তখন মূলত আমাদের আলোচনাগুলো ওই সাবঅর্ডিনেট হিস্ট্রি বা ইতিহাস চর্চার মধ্যেই সীমাবদ্ধ রাখি আমরা। কিন্তু আমরা কিভাবে তার বাইরে একটা যে বিরাট পরিসর রয়েছে যেটা রণজিৎ গুহর লেখালেখির মধ্যে প্রকাশ পেয়েছে, সেটা নিয়ে কিভাবে ভাবতে পারি আরো বেশি করে, সেটার কথা ভেবেই আমরা যখন অধ্যাপক চৌধুরীকে যোগাযোগ করেছিলাম, তখন ওনাকে অনুরোধ করেছিলাম যে উনি যদি রণজিৎ গুহর কবির নাম ও সর্বনাম বইটি নিয়ে বলেন, এবং উনি খুব সুন্দরভাবে আজকে সেই বইটি তো এনেইছেন, তার সাথে পাশাপাশি ভাবে আরো বৃহত্তর পরিসরে ডমিনেশন দাও জীবনী এবং আরো যে অন্যান্য বইগুলো ইতিহাস চর্চার লিখে আমাদের চর্চার মধ্যে উঠে আসে, আলোচনায় উঠে আসে, সেখানেও যে ভাষার দিকটি সেটা খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। আমি দীর্ঘায়িত করছি না, উনি শেষ করেছেন দেরিদার কথা দিয়ে, স্কেপটিসিজমের কথা দিয়ে। আমার জানতে ইচ্ছে করছে, হয়তো বা বিভিন্ন প্রশ্ন উঠে আসবে। আমার শুনতে শুনতে মনে হচ্ছিল তার কারণ উনি উপচারের কথা বলেছেন, কবি নাম ও সর্বনাম বইটিতে উপচার নিয়ে দীর্ঘ আলোচনা আছে, এবং উনি আপনি ড্যানিয়েল ডিফোর্ড, রবিনসন ক্রুসো এবং ম্যান ফ্লাইটের সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে কলোনিয়াল স্ট্রাকচারের কথাও বলছিলেন। তাতে আমার মনে হচ্ছে এই উপচারের কথা কোথাও হয়তো আমরা সেলফ এবং আদারের জায়গাটাও হয়তো বা ভাবতে পারি, প্রোনাউনের জায়গা। আমরা আমাদের কলিগদের সাথে কথা বলতে গিয়ে এরকম ভাবে বলছিলাম, আলোচনা করতে গিয়ে বইটা পড়তে পড়তে, যে তিনি যখন কার্নিভালাসকে কথা বলছেন,
রণজিৎ গুহ হয়তো বা এখানে প্রোনাউন্সের কথা বলছেন, প্রোনাউনের কথা এত দীর্ঘ পরিসরে আলোচনা করতে গিয়ে। তো সেলফ এবং আদার কথা হয়তো আপনি প্রশ্ন উত্তরের পর্যায়ে আসবেন। আমি সেই জায়গায় যাওয়ার আগে অনুরোধ করছি আমাদের ডিরেক্টর ডক্টর সাথী, আমি না প্রশ্নোত্তরটা হয়ে যাক, তাদের সঙ্গে হয়ে যাক, আমরা তাহলে ভালো হবে। তাহলে আমার মনে হয় আমরা প্রশ্ন উত্তর পর্যায়ে যেতে পারি। আপনারা প্রশ্ন রাখুন, আমরা মাইক্রোফোনটা দিচ্ছি এবং প্রফেসর চৌধুরী আমাদের ধন্যবাদ। আমার একটা প্রশ্ন আছে, সেটা হলো যে আলোচনা হলো তার প্রেক্ষিতে রণজিৎ গুহর লেখালেখি, বাংলা লেখালেখি মূলত পড়ে তার সাহিত্য নিয়ে, ভাষা নিয়ে ভাবনা, তার ভিত্তিতে কি আমরা রণজিৎ গুহকে একজন সাহিত্যতাত্ত্বিক হিসেবে বা সাহিত্য সমালোচক হিসেবে দেখতে পারি? তার আলোচনার ভিত্তিতে কি একটা পেশাদার সাহিত্য সমালোচনার কোনো একটা স্বীকৃত ধারা তৈরি হতে পারে? একটাই বাক্য বলতে চাই যে তার পাঠ কি অনেকটা নিজস্ব নিভৃত ব্যক্তিগত পাঠ হয়ে থেকে যাচ্ছে না? কারণ কোনো বিশেষ প্রকরণগত সন্ধান নিয়ে কিন্তু তিনি সাহিত্য সমালোচনা করছেন না, যেন তার নিজস্ব ইতিহাস সংক্রান্ত কিছু দার্শনিক প্রশ্নের উত্তর পেতেই সাহিত্যের দিকে ঝুঁকে পড়ছেন বেশি করে। তো তার ভিত্তিতে কি একটা সাহিত্য সমালোচনার কোনো পেশাদার ধারা তৈরি হতে পারে? এটাই আমার প্রশ্ন। ধন্যবাদ। মানে সাহিত্য সমালোচনার পেশাদার ধারা বলতে কি বুঝছেন আমি জানি না, মানে কোনো একটা মানে একটা করে একটা স্কুল অফ ক্রিটিসিজম যদি বোঝাতে চান, একটা সমালোচক গোষ্ঠী বা একটা সাহিত্য পাঠের একটা কোনো বিশেষ ধারা। এখন এটা তো একটা, যদি আরো অনেকে অনুসরণ করেন তাহলে সেটা হতে পারে ঠিকই। কাজে আমি কিন্তু ওর সাহিত্য পাঠটাকে ওরকম একটা একান্ত স্বকীয়, একান্ত ব্যক্তিগত যেটা আরো প্রসারিত হতে পারে না, এটা আমি মনে করি না। আমার মনে হয় যে প্রসার মানে এক অর্থে তিনি কিন্তু যে আন্তর্জাতিকভাবে বিভিন্ন ভাষায়, সবচেয়ে বেশি নিশ্চয়ই ইংরেজিতে, কতগুলি তত্ত্ব, কতগুলি ধারা আলোচিত হচ্ছে, খুব বেশি ব্যাপকভাবে নয় কিন্তু, সেখানে এগুলি মানে বেশ একটা স্পেশালাইজ ধারা কিন্তু হচ্ছে, যেখানে তিনি, যেখানে আর কি মানে ভাষার ওই যে একেবারে অন্তর্নিহিত, মানে ভাষার কলকবজার মধ্যে যে যে ধারাগুলি, যে প্রবণতাগুলি আর কি নিহিত আছে, যেগুলো ভাষাতাত্ত্বিকরাও সব সময় দেখেন না, হয়তো ভাষার দার্শনিক যারা ফিলোসফার্স অফ ল্যাঙ্গুয়েজ তারা দেখেন, কিন্তু আছে, সেইগুলোকে খানিকটা আরো মানে আরো ব্যক্ত করে তার প্রেক্ষিতে কোনো বিশেষ পাঠ কিভাবে গঠিত হচ্ছে সেটা আমরা দেখছি, এবং তার ফলে সেই পাঠের যেটা তাৎপর্য সেটা কিভাবে প্রভাবিত হচ্ছে সেটাও দেখছি। এইভাবে এই তিনটে স্তর মিলিয়ে একটা যে কোনো একটা মানে একটা পাঠ চর্চার ধারা, আমি সাহিত্য শব্দের ব্যবহার করতে চাই না, এটা মানে একটা খুবই একটা মানে একটা মানে আইকনোক্লাস্টিক একটা ধারণা আমার কাছে, যে সাহিত্য মানে কি কেউ জানে না, যে কোন লেখা সাহিত্য, কোন লেখা সাহিত্য নয়, এ নিয়ে আমরা কেউ লাইন টানতে পারবো না। কাজে বলা যাক যে মানে ভাষা, ভাষা গুণে, ভাষার মানে যে টেক্সট শব্দটা কিন্তু তাই অর্থ, টেক্সটাইল, এই কথাগুলো দেখি, ভাষা থেকে যে পাঠগুলি আমরা রচনা করছি সেটা এইরকম একটা ত্রিস্তরীয় একটা বিশ্লেষণ, এটা হতে পারে হয় এর যে কোনো দুটি স্তর নিয়ে তো অনেক হয়, একসঙ্গে তিনটে স্তর নিয়ে অপেক্ষাকৃত কম হয়, কাজ সহজ নয় বলে, কিন্তু এটা এক অর্থে বলা যেতে পারে যে সমস্ত মানে পাঠ চর্চা এবং পাঠ বিশ্লেষণের পরাকাষ্ঠা। কাজে এটাকে আমি একটা কোনো সেটা অসাধারণভাবে করেছেন, কটা লোকে পারে, কিন্তু এটা যে একটা চরিত্রগতভাবে এটা তো তার ব্যক্তিগত কিছু নয়, তার যে সম্বন্ধে কোনো কথা বলছেন না, যা বলছেন সেটা সম্পূর্ণ নৈর্ব্যক্তিকভাবে বলছেন, এবং সেই অর্থে এটা একটা খুব ব্যাপকভাবে একটা ভাষাকে বোঝার, পাঠকে বোঝার একটা একটা যে প্রক্রিয়া চলছে, একটা প্রয়াস চলছে বৌদ্ধিক জগতে, তার একটা অঙ্গ হিসেবে দেখতে হবে সেটাকে। তবে ওই আমার ওই মানে
পেশাদার সাহিত্য, মানে ওই পেশাদার তো বটেই, তবে সাহিত্য শব্দটা নিয়েও আমার কিন্তু বেশ কিছু আর কি প্রশ্ন আমার অন্তত আছে। নমস্কার। আমার একটি প্রশ্ন আছে আর কয়েকটা কথা মাথায় ঘুরছিল, সেটা ঠিক দিকে ঘুরছে কিনা সেটাও একবার জিজ্ঞেস করার আছে। এই আলোচনাটার প্রেক্ষিতে আমার ২-৩টে জিনিস মনে হচ্ছিল। একটা হচ্ছে যে যখন আমরা এটার কথা বলছি যে শুধু শব্দ নয়, অর্থাৎ আমরা সিনট্যাক্সের কথা বলছি। যখন আমরা একটা ভাষাকে কি করে ব্যবহার করব সেটা শিখে ফেলছি, সেখানে কি কোথাও আমরা চমস্কির যে ইউনিভার্সাল গ্রামারের কথা বলছেন উনি, সেইটা কি এই প্রসঙ্গে আমরা ব্যবহার করতে পারি? এইটা একটা জিনিস মনে হচ্ছিল। আমি নিশ্চিত নই। আমার শুনতে মনে হচ্ছিল কোনোভাবে এটাকে টানা যায় কিনা। আরেকটা হচ্ছে যখন আমরা শব্দের সঙ্গে যদিও আপনি বলছিলেন ব্যাকরণের যে ব্যাখ্যাগুলোর মধ্যে দিয়ে সমাজের যে ইঙ্গিতগুলো বা সামাজিক যে সমন্বয়, সম্পর্ক, এগুলোর কথা বলা হচ্ছে। সাপির আর উলফের যে লিঙ্গুইস্টিক রিলেটিভিটি যে থিওরি, যে ভাষা চিন্তাকে কোথাও একটা নির্ধারণ করে দিচ্ছে এবং ভাবনা চিন্তা আবার ভাষাকে নির্ধারণ করে দিচ্ছে, যেটা পরবর্তীকালে চমস্কিরা এসে বলছেন যে না, নির্ধারণ না, প্রভাবিত করে দিচ্ছে। সেটা যদিও ব্যাকরণ নিয়ে হচ্ছে না, সেটা খানিকটা হলেও বিশেষ্য পদগুলো নিয়েই হয়তো খানিকটা বেশি করে আলোচনা হচ্ছে, কিন্তু তবু কি লিঙ্গুইস্টিক রিলেটিভিটির কোনো ধারণা এই প্রসঙ্গে আসতে পারে? এইটা একটা। আর একটা হচ্ছে যে আপনি যখন শাশুড়ের সিগনিফায়ারের কথা বলতে উপচারের কথা বলতে এই প্রসঙ্গটায় আসছিলেন, মানে রণজিৎ গুহর আলোচনা ধরে, আমার একটা জায়গায় প্রশ্নটা রয়ে গেল, বোধহয় কথাটা হয় আমি ধরতে পারিনি বা চলে গেল, যে আমরা কি তাহলে সিগনিফাইডকে উপচার বলছি না? এইটা একটা প্রসঙ্গ, বলছি না, সেই জায়গাটাই গেল। আচ্ছা, আর একটা মনে হচ্ছিল, সেটা হলো যখন ওই আমি থেকে বিশ্ব আমের দিকে যাচ্ছে, সেটা প্রসঙ্গে মনে হচ্ছিল শঙ্খ ঘোষের অন্ধস্পর্শের মতো বইটিতে যে আমিও আমরা নিয়ে একটা আলোচনা রয়েছে, এবং আমিও আমরা যে স্তরটায় পৌঁছানোর কথা উনি বারবার করে বলছেন, সেটা কি কোথাও একটা আমরা রণজিৎ গুহর যে আমির সংজ্ঞা, সেটার সঙ্গে কোথাও তুলনা করতে পারি কিনা? এই তো অনেকগুলো প্রশ্ন হয়ে যাবো। আমি এই ভয় ছিলাম যে আমি এই অনধিকার চর্চা করেছি, একজন ওই সত্যিকারে একজন পেশাদার ভাষাতাত্ত্বিকরা এবার আমাকে ধরবেন, এমন প্রশ্ন করবেন যার জবাবগুলো আমি ভালো জানি না। এখন প্রথমত ইউনিভার্সাল গ্রামারের কথা কি রণজিৎ কোথাও আলোচনা করছেন না? না, আমিও কিন্তু করিনি। আমি ওই যেটা ওই ইমিনেন্ট গ্রামার, নন নেটিভ গ্রামার, সেই গ্রামশির কথা, সেটা কিন্তু একেবারে অন্য জিনিস। কাজে এই প্রশ্নটা আমার পক্ষে সৌভাগ্যক্রমে কোথায় এই আলোচনায় আমাদের দেওয়া হয়ে চলবে। আচ্ছা, তারপরে আপনি কি শব্দ তো মনে হচ্ছে তার পরেরটা লিঙ্গুইস্টিক রিলেটিভিটির কথা। এখন দেখুন, আমার তো মনে হয় শেষ অবধি আসবে, কারণ এটা তো ঠিকই যে এখন আমার কিন্তু আমি মানে একেবারে খুব গভীর অর্থে ভাষা তত্ত্ব, থিওরি অফ ল্যাঙ্গুয়েজ, ফিলসফি, সেই দিকে চলে যাচ্ছি। সেই মানে ওখানে যে একবার শুরু করলে শেষ নেই, এবং আমি বেশি দূর যাওয়ার দম আমারও নেই। কিন্তু যদি আমি যে ভাষায় খুব গভীর স্তরে গাঠনিক তফাৎ আছে তো ঠিক, সেটা অস্বীকার করা যায় না। তাহলে একটা লিঙ্গুইস্টিক, এবং সেই গঠনের জন্য যে ওই সূক্ষ্ম হলেও শেষ অবধি অত্যন্ত ব্যাপকভাবে প্রত্যেক ভাষা গোষ্ঠীরই একটা কোনো মানে বলতে পারে বিশ্ব দর্শনের একটা স্বকীয় একটা ভঙ্গি, একটা স্বকীয় রূপ একটা থাকছে। যে জন্য অসুবিধা হয় যে যদি অন্য কোনো সেই ভাষা গোষ্ঠীর বাইরের লোকে সে ভাষা শেখে, একজন ইংরেজ যেভাবে ইংরেজিটাকে আত্মস্থ করছে, একজন ভারতীয় বা একজন জাপানি বা একজন কিনিয়ার লোক, তারা হয়তো আত্মস্থ করছে, তারা ভাষা যথেষ্ট ভালো জানে, কিন্তু একভাবে নয়। তাদের যে ওই যে গূঢ় যে ধারণাগুলি ভাষার নিচে যেগুলো রয়েছে, সেগুলি তফাৎ থাকে। সেটা কাজেই মানে লিঙ্গুইস্টিক রিলেটিভিটি তো আছে ঠিক, এবং যারা আর কি ইউনিভার্সালিস্ট যে কোনো ব্যাপারে, আমি শুধু ভাষা বলছি না, যে কোনো ব্যাপারে তারা শেষ অবধি বলতে চান যে সবকিছু এক, তারা কিন্তু বৈচিত্র্যটাকে তো তারা অস্বীকার করতে পারেন না। বৈচিত্র্যটাকে স্বীকার করতেই হবে। তাদের বলতে হবে যে তারও নিচে গিয়ে একটা কোনো গভীরতর স্তরে সেই বৈচিত্র্যগুলো আমি মেলাতে পারি কিনা, অনেক বহুকে আমি মেলাতে পারি কিনা।
এখন এ ব্যাপারে আমার ধারণা যে আমি যতটুকু পড়েছি বা যতটুকু বুঝি, রণজিৎ স্পষ্টভাবে কোনো দিকে কিছু বলছেন না। তিনি মানে এক একটা সমাজের ভেতরেই সম্ভব বলে কথা বলছেন, ও সেভাবে নিশ্চয়ই বহুত্বকে মেনে দেওয়ার কথা তিনি বলছেন, কিন্তু তার ওদিকে গিয়ে মানে ভাষা স্তরে তিনি আলোচনা করছেন বলে আমার জানা নেই। আর আপনার শেষ যে কথা বলছে ওই যে যে মানে সিগনিফাইড কোনটা কি মেটাফর, কোনোটাই না। মেটাফরটা একটা সম্পর্ক, রিলেশনশিপ, যে জন্য মানে যে ভাষার একটা আরো দুটো টার্ম ব্যবহার করা হয়, সেই ভেহিকল আর টেনার, দুটো মিলিয়ে তো মেটাফর, যে কোনো একটা নিয়ে না, মানে উটটাও মেটাফর নয়, জাহাজটাও মেটাফর নয়, দুটোকে একত্র করলে যে যেটা পাচ্ছি সেটা মেটাফর। হ্যালো স্যার, হ্যাঁ, আমার নাম নাসিমা। মার্জনা করবেন, আমি যে প্রশ্নটা ভেবেছি সেটা ডিরেক্টলি রণজিৎ গুহকে নিয়ে নয়, বা কতখানি প্রাসঙ্গিক হবে আমি বুঝতে পারছি না, তবুও সাহস করে প্রশ্নটা করছি। সো আপনি রবিনসন ক্রুসোর কথা যখন বলছিলেন, তখন আমার মনে পড়ছিল যে টেম্পেস্টেরও কথা, যেখানে প্রসপেরো অ্যান্ড ক্যালিবিনের যে ডাইনামিকটা আছে রবিনসন ক্রুসোতে, ক্রুসো অ্যান্ড ম্যানফ্রাইডের ডাইনামিকটা বেশ খানিকটা একই রকম। এবং আমরা জানি যে কলোনাইজার বা হেজিমন তারা কিভাবে ল্যাঙ্গুয়েজকে ব্যবহার করে, ভাষাকে ব্যবহার করে, ভাষার আগ্রাসনের মাধ্যমে নিজের কলোনাইজিং আগ্রাসনকে প্রতিষ্ঠিত করেছে। সো আমি জাস্ট ভাবার চেষ্টা করছিলাম, এবং আমি রিসেন্টলি ডিলিউজ অ্যান্ড ওয়াটারের টুয়ার্ডস মাইনর লিটারেচার কাফকাকে নিয়ে ওদের ডিটেকটিভটা ওখানটাতে মাইনর লিটারেচারের ওপরও পড়াশোনা করছি। তো আমার জাস্ট মাথায় আসছিল, আমি ভাবার চেষ্টা করছি যে এই যে কলোনাইজারের ভাষাটাই শেষমেশ ভাষা হয়ে যাচ্ছে, এবং সেটা খুব কোঅপ্ট এবং সাবসিউম করে নিচ্ছে বাকি ভেরিয়েশনস অফ ভাষাকে। সেই জায়গা থেকে দেখলে বাংলা ভাষাতে আমরা তো বর্তমানে দেখছি যে সো আমি মুর্শিদাবাদ জেলা থেকে বিলং করি। আমার মুর্শিদাবাদের যে ভাষাটা, যে বাংলাটা বলি, সেটা সো কল স্ট্যান্ডার্ডাইজড ভদ্রলোকী বাংলা নয়। সো সেই বাংলাটা, বা এখন শেষবাদীয় ভাষাগোষ্ঠী যেরকম তাদের নিজস্ব ভাষায় কথা, মানে কবিতা লিখছেন, কথা বলছেন, সে নিয়ে রিসার্চ হচ্ছে, আমার কলিগরাই রিসার্চ করছে। তো আমি জাস্ট ভাবতে চাইছি যে স্যার, এইভাবে যে বাংলার মধ্যেও যে বিভিন্ন অন্যান্য ভাষা গুলো রয়েছে, সেই ভাষাগুলো যখন নিজের লিটারারি কালচারাল এনাউন্সিয়েশনগুলোকে কনফিডেন্সের সাথে করছে, সেটা কি বাংলার মধ্যে একটা ভাষাগত ডেমোক্রেটাইজেশনকে ত্বরান্বিত করে? আপনার কি মনে হয় সে বিষয়ে যদি কিছু আলোকপাত করেন? থ্যাংক ইউ। মানে এখানে খানিকটা মানে জাগলিং উইথ টার্মস, যে ডেমোক্রেটাইজেশন বলতে আমি কি বোঝাচ্ছি, মানে সেসব। হ্যাঁ, মানে আমি যেভাবে ভাবছি সেই জায়গা থেকে বাংলা ভাষা বলতে কলকাতা কেন্দ্রিক তথাকথিত ভদ্রলোকী একটা ভাষা